সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিভা বিকাশ সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে খাদ্য, পুষ্টি এবং পরিপাক নিয়ে, যা তোমাদের পঞ্চম অধ্যায় আছে বায়োলজি বইয়ের। তোমাদের মাথায় কি একটা প্রশ্ন জাগে যে এই চ্যাপ্টারটা মূলত দুই খণ্ডে বিভক্ত। প্রথমটা হচ্ছে খাদ্য পুষ্টি, যা উদ্ভিদের খনিজ পুষ্টি, প্রাণীর পুষ্টি, পুষ্টি অভাবজনিত রোগ, বিএমআই, বিএমআর এই ধরনের সমস্যা নিয়ে প্রথম খণ্ড। আর দ্বিতীয় যে খণ্ড পরিপাক বা ডাইজেশন, সেই খণ্ডতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, যা মানব জীবনে বা মানব পরিপাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যেহেতু খাবার খাই, খাবার খাওয়ার পরে আমরা যখন খাবার মুখে ঢুকার পর চিবানোর পর আমরা গেলার পর কি হয় তা আমরা কিছুই জানি না। তো এই যে চ্যাপ্টার মূলত পরিপাকের যে অংশটা, সেই অংশে আমাদের খাবারগুলো হজম হয় বা পরিপাক হয়। তো ফার্স্ট অফ অল আমরা জানবো পরিপাক বলতে কি বোঝায়। পরিপাক হলো যে জৈব রাসায়নিক প্রক্রিয়া, যে রাসায়নিক প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু বিভিন্ন হরমোনের উপস্থিতিতে, বিভিন্ন রসের উপস্থিতিতে, বিভিন্ন এনজাইমের সহায়তায় দ্রবণীয় ও তরল করে পরিপাকে সহায়তা করে বা ক্ষুদ্র ক্ষুদ্র অণুতে পরিণত হয়, তাকেই বলা হয় পরিপাক। আর পরিপাকের যে তন্ত্রের মাধ্যমে বা যে অঙ্গের মাধ্যমে সেই প্রক্রিয়াটা সম্পন্ন হয় তাকে বলা হয় পৌষ্টিক তন্ত্র। তো আমরা আজ আলোচনা করব, আমরা আলোচ্য বিষয়গুলো আমি এখানে লিখে দিয়েছি। আলোচ্য বিষয়গুলো হলো পরিপাক, পৌষ্টিক তন্ত্র, যকৃৎ, যা তোমরা জানো মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি, অগ্নাশয় আর খাদ্য পরিপাক। তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ চিত্র অঙ্কন করেছি, অত্যন্ত খারাপ চিত্র। তোমরা জানো আমি ভালো চিত্র অঙ্কন করি। একটা মানব দেহের চিত্র অঙ্কন করা হয়েছে, যার মধ্যে কয়েকটি তোমাদের চেনা পরিচিত কয়েকটি অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ। এটা হলো মানব দাঁত, আমাদের দাঁতের চিত্র, যাকে তোমরা দেখে হয়তো বা হাসতে পারো। এটা কি রকমের দাঁতের চিত্র? এটা আসলে মাড়ি, কিন্তু এই যে দাঁতগুলোর মধ্যে একটা দাঁতের প্রতিচ্ছবি আমি এখানে এঁকে দিয়েছি। পরবর্তীতে আমি এগুলো আইডেন্টিফাই করে দেবো অংশগুলো। তো প্রথমে আমরা জেনে নেই পরিপাকের দুইটা অংশ আছে, পরিপাক নালী এবং পরিপাক গ্রন্থি। তো এই পরিপাক গ্রন্থিগুলোর সাথে আমরা পরিচিত হব। এখানে এটি হচ্ছে মুখ, এই অংশটি হচ্ছে মুখবিভর। আমরা মুখ দিয়ে খাবার খাই, নালীর মতো একটা অংশ দেখতে পাচ্ছ, সেটাকে বলা হয় অন্ননালী। আমরা মুখ দিয়ে খাবার খাই, তারপর দাঁত দিয়ে চিবাই। আচ্ছা, তোমাদের প্রথমে আমি দাঁতের সাথে পরিচয় করিয়ে দিই। মানবদেহে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দাঁত থাকে 32টি। তো প্রথমে আমি দাঁতের সাথে পরিচয় করিয়ে দিই তোমাদের। এই যে উপরে দুইটা দাঁত দেখতে পাচ্ছ, এই দাঁতকে বলা হয় কর্তন দাঁত। কর্তন দাঁত দুইটা, কিন্তু যা এই উপরে দুইটা দাঁতকে কর্তন দাঁত বলা হয়। পরে যে দাঁত, এটা কিন্তু দুই পাশে, আমি মাঝখানে পার্টিশন দিয়ে দিয়েছি এই কারণেই যে আমাদের ডান পাশে থাকে 8টি, বাম পাশে থাকে 8টি, এই উপরে নিচে মোট 32টি করে দাঁত আছে। হ্যাঁ, উপরে আছে 16টি, নিচে আছে 16টি, মোট 32টা করে দাঁত আছে। তো আমি এই 8টার পরিচয় দিয়ে দিচ্ছি। দুই পাশে আমি মাঝখানে পার্টিশন দিয়ে দিচ্ছি এই কারণেই যে আমাদের ডান পাশে থাকে 8টি, বাম পাশে থাকে 8টি, এই উপরে নিচে মোট 32টি করে দাঁত আছে। হ্যাঁ, উপরে আছে 16টি, নিচে আছে 16টি, মোট 32টা করে দাঁত আছে। তো আমি এই 8টার পরিচয় দিয়ে দিচ্ছি। এই উপরে দুইটা দাঁতকে কর্তন দাঁত বলা হয়, যা দুইটা থাকে। আর এই দাঁতটাকে বলা হয় ছেদন দাঁত। ছেদন দাঁত তোমরা পরিচিত হবে কুকুর বা বাঘের দাঁত যদি তোমরা লক্ষ্য করো, যে দাঁত দিয়ে তারা কোনো কিছু ছিঁড়ে ফেলে বা ছিঁড়ে খায়, বা আমরা নর্মালি আমাদের নিচের চোয়ালে যে দুই সাইডে দুইটা দাঁত আছে, সেই দাঁত যা শক্ত কোনো কিছুকে ছিঁড়তে সাহায্য করে, সেই দাঁতকে বলা হয় ছেদন দাঁত। তারপরে যে দুইটা দাঁত, সেটাকে বলা হয় অগ্রপেশন দাঁত বা প্রিমুলার দাঁত। অগ্রপেশন বা প্রিমুলার। এবং পরের যে তিনটা দাঁত,
সেই দাঁতকে বলা হয় মোলার দাঁত। তো তো উপরের দুইটা দাঁতকে বলা হয় কর্তন দাঁত, যা দুইটা দাঁত আছে। নিচের এই একটা দাঁতকে বলা হয় ছেদন দাঁত। পরে যে দুইটা দাঁত আছে সেটাকে বলা হয় অগ্রপেশন দাঁত বা প্রিমোলার দাঁত, টিথ। এবং পরে যে তিনটা দাঁত আছে সেটাকে বলা হয় মোলার দাঁত। এখন আমরা এই যে 16টা দাঁত এখানে রয়েছে, সেই 16টা দাঁতের একটি দাঁতের প্রতিচ্ছবি আমি এখানে এঁকে দিয়েছি, যার অংশ আমি আইডেন্টিফাই করে দিচ্ছি তোমাদের। এই যে অংশটা, বাইরের অংশটা, টিস্যুটা, সেটাকে বলা হয় এনামেল। বাইরের অংশকে বলা হয় এনামেল। আর ভেতরে যে পর্দা, শেকড়ের মতো ভেতরের অংশ, সেটাকে বলা হয় নার্ভ। আচ্ছা, তোমাদেরকে একটা কাহিনী আমি বলি। আমি যখন ছোট ছিলাম তখন প্রায় তোমরা এই পরিস্থিতির সাথে তোমরা পরিচিত হবে, যে তোমাদের যখন দাঁত নড়তো তখন তোমাদের বেশিরভাগ অঞ্চলে গ্রামের দাদি বা নানিরা বলেন যে দাঁত যখন নড়ে গেছে তখন টান মেরে তুলে দাও। এই ধরনের ভুল কাজ কখনো তোমরা করবা না। এই ধরনের ভুল কাজ কিন্তু গ্রামের সাধারণ মহিলারাই করে থাকেন, যারা একটু ওল্ড জেনারেশনের, তারা করে থাকেন। আর যারা মফস্বল অঞ্চলে তারা একটু সেফ, তারা একটু সচেতন, তারা ডেন্টিস্টের কাছে গিয়েই দাঁতটা তুলে ফেলেন। এই ধরনের কাজ যখন দাঁতকে হাত দিয়ে তোলা হয় বা শক্ত করে জোরে তুলে ফেলা হয়, তখন কি হয়, এই যে নার্ভের অংশগুলা, নার্ভের ক্ষতি হয়, দাঁতের এই নার্ভের ক্ষতি হয়, যার ফলে দাঁতের এনামেলেরও ক্ষতি হয়, মাড়িরও ক্ষতি হয়, প্লাস দাঁতে ব্যথা অনুভূত হয়, পরবর্তীতে দাঁতের অনেক ক্ষতি হয়। তো এই ধরনের কাজ যারা করে তারা সম্ভবত তাদের কোনো অভিজ্ঞতা থাকে না, পূর্ববর্তী অভিজ্ঞতা থাকে না। আর এজন্যই কিন্তু শিক্ষা, আমাদের সবাইকে কিন্তু এই জন্যই শিক্ষা গ্রহণ করতে হয়। কারণ একজন মানুষ যদি সুশিক্ষায় শিক্ষিত না হয়, যদি কাজে না লাগায়, ঠিক তখনই কিন্তু অসচেতনতামূলক কাজ করে থাকেন। আর এই ধরনের কাজ না করার জন্যই কিন্তু শিক্ষা। জাগে আমি কোথায় ছিলাম? হ্যাঁ, নার্ভ, এই অংশটিকে বলা হয় নার্ভ। আর এই যে একটা অংশ মাড়ি, একে বলা হয় জার্ম। বাইরের মাড়ির অংশটিকে বলা হয় জার্ম। আর ভেতরে যে শক্ত অংশ রয়েছে, এটা অনেক শক্ত, যাকে বলা হয় সিমেন্ট। তো এই পুরো দাঁতের ফিগার অফ টিথ এর আমরা পরিচয় পেলাম। উপরে যে টিস্যুটা রয়েছে বা উপরের যে অংশটা রয়েছে তাকে বলা হয় এনামেল। ভেতরে যে অংশটা রয়েছে তাকে বলা হয় ডেন্টাল। গাছের শেকড়ের মতো যে অংশ দেখতে পাচ্ছি আমরা, তাকে বলা হয় নার্ভ, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ দাঁতের। পরের যে মাড়ির অংশটা, তাকে বলা হয় জার্ম। আর ভেতরে যে শক্ত অংশ দাঁতের, তাকে বলা হয় সিমেন্ট। তো আমরা আবার যেখানে ছিলাম সেখানেই ফিরে যাই। আমার দাঁতের বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমি ছিলাম মুখের পর এই অন্ননালী দিয়ে আমাদের খাবারগুলো যায় গিয়ে পাকস্থলীতে এসে জমা হয়, এটাকে বলা হয় পিত্তথলি। পিত্তথলি থেকে পিত্তরস নির্গত হয়ে সাধারণত আমাদের পরিপাকে সহায়তা করে। এটা সাধারণত কোনো এনজাইম না, কিন্তু এটা পরিপাকে সহায়তা করে পিত্তথলি থেকে পিত্তরস নির্গত হয়। তারপর এখান থেকে যে ইউ আকৃতির যে নালীর মতো অংশটা তোমরা দেখতে পাচ্ছ, সেই ইউ আকৃতির প্রথম নালীকে বলা হয় ভেনাম। পরের যে ইউ আকৃতির অংশ সেটা হচ্ছে জেজুনাম। দুঃখিত, আমি আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা পেজের পর এই পেঁচালো নালীর মতো অংশতে ছিলাম। তো এই যে ইউ আকৃতির নালী, এটাকে বলা হয় ডিওডেনাম। পরের নালীকে বলা হয় জেজুনাম, এবং পরের যে অংশ সেটাকে বলা হয় ইলিয়াম। তো আমরা ছিলাম ডিওডেনাম, জেজুনাম এবং ইলিয়ামকে একত্রে বলা হয় ক্ষুদ্রান্ত্র। তারপর এই যে ক্ষুদ্রান্ত্রের এই শেষ পর্যায়টাকে বলা হয় সিকাম, যা আমি আগে আলোচনা করেছি। এবং সিকাম থেকে শুরু হয়ে এই অংশটাকে বলা হয়, এই যে ঘরের মতো অংশটাকে বলা হয় বৃহদান্ত্র।
পরিপাক আসলে সাধারণত দুইভাবে হয়, সেটা যান্ত্রিক পরিপাক এবং রাসায়নিক পরিপাক। যান্ত্রিক পরিপাক। তো এই আমি তোমাদের একটা ছকের মাধ্যমে দেখিয়ে দিব। তো প্রয়োজনীয় উপাদান, খাদ্য উপাদান যেমন শর্করা, আমিষ, স্নেহজাতীয় খাদ্য কীভাবে পরিপাক হয় তা তোমাদের টেবিলের মাধ্যমে দেখিয়ে দিব। প্রথমে আমরা খাদ্যের উপাদানগুলোর তালিকা লিখি। আমরা জানি শর্করা জাতীয় খাদ্য হলো ভাত, চিনি, রুটি, এগুলো শাকসবজি। তো ভাত বা শর্করা জাতীয় খাদ্য কোন এনজাইমের সাহায্যে? শর্করা জাতীয় খাদ্য এমাইলেটিক এনজাইমের সাহায্যে আমাদের লালাগ্রন্থিতে 3 ধরনের আমরা জানি আমাদের সাবলিঙ্গুয়াল গ্রন্থি হলো লালাগ্রন্থি। 3 জোড়া লালাগ্রন্থি রয়েছে। 3 জোড়া লালাগ্রন্থির মধ্যে আমরা এটা জেনে রাখতে হবে, লালাগ্রন্থি হলো 3টি। একটা হলো প্যারোটিড গ্রন্থি, সাবমেন্টিবুলার গ্রন্থি, সাবলিঙ্গুয়াল গ্রন্থি। এমাইলেটিক এনজাইমের সাহায্যে টায়ালিন, এমাইলেজ, মোল্টেজ এবং সুক্রোজ এই এনজাইমের সাহায্যে শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয়। এমাইলেটিক আর এই এমাইলেটিক এনজাইমের মধ্যে রয়েছে টায়ালিন, এমাইলেজ। টায়ালিন এবং এমাইলেজ নামক এনজাইমের প্রভাবে বা উপস্থিতিতে গ্লুকোজ উৎপন্ন হয়। এটা কিন্তু আমরা যান্ত্রিক রাসায়নিক পরিপাক নিয়ে আলোচনা করতেছি। যান্ত্রিক পরিপাকটা হলো এতটুকু পর্যন্তই যান্ত্রিক পরিপাক সীমাবদ্ধ। আমরা খাবার খাই, খাবার খাওয়ার পর চিবানোর পর গোলাধূকরণ করি, গোলাধূকরণের পর করার পর অন্ননালী দিয়ে, আমি আগেই আলোচনা করেছি যে অন্ননালী দিয়ে পাকস্থলীতে এসে পৌঁছায় এবং পাকস্থলীতে আসার পর যেই রাসায়নিক পরিপাকটা শুরু হয় সেই রাসায়নিক পরিপাকটা আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, শর্করা জাতীয় খাদ্য এমাইলেটিক, টায়ালিন এবং এমাইলেজ নাম। আমি আবার বলছি, স্নেহজাতীয় খাদ্য লাইপোলাইটিক এনজাইমের সাহায্যে ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল তৈরি করে। লাইপোলাইটিক এনজাইম। লাইপোলাইটিক এনজাইমের সাহায্যে ফ্যাটি অ্যাসিড তৈরি করে। ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল তৈরি করে। তো আমি আবার বলতেছি, শর্করা জাতীয় খাদ্য এমাইলেটিক এনজাইমের সাহায্যে গ্লুকোজ উৎপন্ন করে, যা একটি রাসায়নিক পরিপাক। আমিষ জাতীয় খাদ্য প্রোটিওলিটিক এনজাইমের সাহায্যে অ্যামিনো অ্যাসিড তৈরি করে। এই প্রোটিওলিটিক এনজাইমের মধ্যে রয়েছে পেপসিন, ট্রিপসিন, আমি এখানে লিখে দিচ্ছি, পেপসিন, ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন। কাইমোট্রিপসিন, এমিনোট্রিপসিন এইগুলো এই এনজাইমের সাহায্যে অ্যামিনো অ্যাসিড তৈরি করে। এবং স্নেহজাতীয় খাদ্য লাইপোলাইটিক এনজাইম তা হলো লেসিথিনেজ এনজাইম বা লাইপোলাইটিক এনজাইমের সাহায্যে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল তৈরি করে, গ্লিসারল উৎপন্ন করে। তো এই ছিল আজকের পরিপাকের আমি একদম সংক্ষেপে আলোচনা করেছি। আমি আশা করি তোমরা বুঝতে পারছো। এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।